নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বিহারের পর বাংলাতেও এবার হবে বিজেপি সরকার। মঙ্গলবার টাকার জলায় দলীয় সমাবেশে আবারও এই কথা জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য এখনও চক্রান্ত করে চলেছে একাংশ মহল বলে ওই দিন সতর্কবার্তা জারি করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের টাকার জলায় যোগদান সভায় আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে একের পর এক নির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে সর্বশেষ বিহার বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এবার বিজেপির লক্ষ্য পশ্চিমবাংলা বলে আবারও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জঙ্গল রাজ ওপরে ফেলে দিয়ে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নতুন করে সরকার চলে আসবে, কিন্তু কিছুই হলো না, আপনারা দেখলেন। এবং এর আগেও উড়িষ্যার মতো, এত বছর বাদে উড়িষ্যার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গড়েছে। এর আগেও আপনারা দেখেছেন রাজস্থানেও সেই সরকার ভারতীয় জনতা পার্টির হয়েছে, মহারাষ্ট্রে তো ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, মধ্যপ্রদেশেও ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। এক একটা ইলেকশন হয়েছে। আর এবার মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিনও কি বললেন, যে গঙ্গা কিন্তু আস্তে আস্তে করে বিহার থেকে বাংলাতে আসে এবং আগামী দিন বাংলাতেও ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। এবং মোদিজি কি বলেছেন, যে এই যে জঙ্গল রাজ আজকে এত বছর ধরে বাংলায় চলছে, সেখানেও সেটাকে উপড়ে ফেলে দেওয়ার যা যা দরকার মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করবে। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর উত্তর পূর্বে ফিরে এসেছে শান্তি। রাজ্যেও রয়েছে শান্তির পরিবেশ, কিন্তু এখনো একাংশকে ভুল বুঝিয়ে অশান্তির পরিবেশ তৈরি করা চক্রান্ত চলছে বলে এদিনের জনসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 14 আগে নর্থ ইস্টের কথা যদি আজকে আমরা বলি, এগুলো আমাদের মনে রাখতে হবে। আপনি এখান থেকে আগরতলা থেকে ধর্মনগর যদি যেতে হতো, আপনি সেখানে কবে পৌঁছবেন, কখন পৌঁছবেন আপনি বলতে পারবেন না। এখান থেকে যদি সাবরুম যেতে হতো, বা সাবরুম থেকে যদি এখানে আসতে হতো, কবে আসতে হবে, এসকর্ট করে করে আপনাদের যেতে হয়। আপনাদের সেইগুলো ভুলে গেলে হবে না। চারিদিকে খুন, সন্ত্রাস, কিডন্যাপিং এগুলোই ছিল। পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কি একটা অস্থির পরিবেশ করেছিল। এখানে আমার মেয়েরা আছেন, আমার যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, আপনারা এইগুলো হয়তো আপনারা দেখেননি, কি একটা অবস্থা করেছিল ত্রিপুরাকে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রায় 12টা থেকে 13টা এই মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014 পরে আসলেন, বললেন কারোর দোষ নেই, ওদেরকে ভুল বুঝানো হয়েছে, এখনো অনেকে ভুল বুঝাচ্ছে, তাদেরকে মূল স্রোতে ফিরে আনতে হবে। এই অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে কিন্তু শান্তি এসছে। আমাদের ত্রিপুরার মধ্যে আমি বলবো এখনো অনেকে ভুল পথে চলার চেষ্টা করছেন, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আমি এখনো ওদের কাছে আমি আবেদন রাখবো যে এখনো সময় আছে, আপনারা ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করুন, আপনাদের দরজা খোলা আছে। কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র জনজাতিদের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের ভালোভাবে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারই সেটা করতে পারবে। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জনজাতি এলাকাগুলিতে ধীরে ধীরে নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের সভায় বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন মোট 135 জন ভোটার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গায়ের জোরে উড়ালপুল নির্মাণ করা হবে না, সমান্তরাল প্রস্তাবগুলো বিবেচনা করেই হবে উড়ালপুল নির্মাণ। এছাড়া নগর উন্নয়নে টোডার মাস্টার প্ল্যান শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অমৃত 2.0-র আওতায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আইজিএম চৌমুহনী থেকে আরএমএস চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী, কর্ডেল চৌমুহনী নর্থ গেট এবং
রাধানগর মোটর স্ট্যান্ড হয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিস পর্যন্ত উড়ালপুল নির্মাণের কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তবে এই ক্ষেত্রে গায়ের জোরে কিছু না করে সমান্তরাল প্রস্তাবগুলি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগরতলায় কয়েকটি বহুতল এবং রিং রোড নির্মাণের কাজ চলছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরুদ 2.0 এর আওতায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন যে আমরা এখানে উড়ালপুল করার একটা চিন্তা ভাবনা করছি। আমরা জনসাধারণের কাছে বলেছি উড়ালপুল নিয়ে অনেকের একটু সন্দেহ আছে, কারণ আমরা এর আগে যে উড়ালপুল এখানে বানানো হয়েছে সেটাকে নিয়ে আমাদের যে এখানে একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমরা চাই যে জনসাধারণের মতামত নিয়ে এই উড়ালপুলটা হোক। প্রথমে আমরা যে উড়ালপুলটা আমরা যেভাবে চিন্তা করেছিলাম তার একটা প্যারালালও অনেকে আমাদের কাছে অনেক যারা বিশিষ্ট জনেরা যারা এই বিষয়ে জানে তারা আমাদের কাছে দিয়েছেন। আমরা দুটোই দেখছি, গায়ের জুড়ে কিছু করা হবে না, যেটা হবে করা যাবে সেটাই আমরা করব। সেই উড়ালপুল আমরা যেহেতু আমরা ডিসিশন নিয়েছি, বাজেটও আছে আমাদের, সেটা আমরা করব। আপনারা যে মোটর স্ট্যান্ডে মাল্টি লেভেল কার পার্কিং এবং সেখানে একটা স্টার হোটেল সেখানে শুরু হচ্ছে, এটারও কাজের যে অগ্রগতি আমি প্রায়শ খবর নেই। এখানে G+B+14 তলা অর্থাৎ 16 তলার একটা বিল্ডিং গুর্খাবস্তিতে হচ্ছে এবং এটা পেন্ডুলাম সিস্টেমে। এরকম ভারতবর্ষের মধ্যে এক দুটো জায়গায় যদি হয়ে থাকে, আদারওয়াইজ কোথাও হয়নি। এত বড় উচ্চতায় বিল্ডিং ত্রিপুরাতেই প্রথম, সেটাও অনেক উপরে উঠে গেছে এবং সমস্ত ডাইরেক্টরেটগুলো একই ছাদের নিচে সেখানে চলে আসবে। আমাদের যে ওল্ড গভর্নর হাউস, সেখানে আপনারা জানেন পুষ্পবন্ত প্যালেস টাটা গ্রুপের সাথে আমাদের অলরেডি মৌ হয়েছে, গ্রাউন্ডিংও হচ্ছে, সেটারও আমরা কিছুদিনের মধ্যেই সেখানে ভূমি পূজন হবে। আমাদের যে আগরতলা শহরকে কেন্দ্র করে আমাদের রিং রোড তৈরি হচ্ছে, লেম্বুঝোড়ার থেকে খয়েরপুর হয়ে সেটা বাইপাসে যাবে, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন যে রিং রোড। আরেকটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের লেম্বুঝোড়ার থেকে এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া হয়ে সেটা রামনগর হয়ে সেখানে বাইপাসে যাবে। তো যানজটেরও কিন্তু অনেকটা সুবিধা থেকে আমরা যে সমস্যা হচ্ছে তার থেকে মুক্তি পাবো। একের পর এক আমাদের যে এখন চিন্তা, এগুলো আপনারা একটু ভাবুন, যখন এগুলো সব কটা উঠে যাবে তখন যে আগরতলা শহরটা দেখতে কীরকম লাগবে। তা আমরা মুখে না, শুধু কাজের মাধ্যমে আমরা আমাদের পরিচয় আমরা দিতে চাই। নগর উন্নয়নের ক্ষেত্রে TUD এর মাধ্যমে মাস্টার প্ল্যান তৈরির কাজ শেষ। এছাড়া লাইট হাউস প্রজেক্টের কাজও শীঘ্রই শেষ করা হবে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টুডার মাধ্যমে আমরা চাইছি যে আগরতলা একটা মাস্টার প্ল্যান তৈরি হোক। এ নিয়ে আগেও আমরা শুনতাম, কিন্তু কেউ সেইভাবে তার উদ্যোগ আমরা দেখিনি। আমি টুডাকে বলেছি যে আপনারা মাস্টার প্ল্যান সেটাও তৈরির প্রায় শেষের পথে। আপনারা সবাই জানেন টুডার মাধ্যমে আমরা লাইট হাউস প্রকল্প, সেটা নিয়ে মাঝখানে অনেক সমস্যা হয়েছিল। আমি নিজে মাননীয় ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বলেছি এবং সেখানে যে ডিপিআর তৈরি হয়েছিল সেই ডিপিআরের কিছু সমস্যা ছিল এবং আসল যে বিষয়টা সেটা ওনাকে বলার পর আবার ফান্ড দেওয়া হয়েছে, এখনও সেটার কাজ আবার শুরু হয়েছে। খুব সম্ভব কিছুদিনের মধ্যেই সেই যে লাইট হাউস যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির যে ড্রিম প্রজেক্ট সেটা সম্পন্ন হবে। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আমরুদ 2.0 প্রকল্পের আওতায় 45টি ডিপ টিউবওয়েল ও 27টি আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই প্রকল্পের মাধ্যমে 206 কিলোমিটার পাইপলাইন সংযুক্তিকরণের ফলে স্থাপিত হয়েছে 16,224টি পরিবারের পানীয় জলের সংযোগ। শহরাঞ্চলে উন্নত জল পরিষেবা নিশ্চিত করতে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে জল সংরক্ষণে অসাধারণ সাফল্যের জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করে আবারও রাজ্যের গর্ব বাড়িয়েছে উত্তর ত্রিপুরা।
জল শক্তি মন্ত্রণালয়ের জল সঞ্চয় জনভাগিদারি অভিযানে উত্তর পূর্ব ও পার্বত্য অঞ্চলের সেরা জেলা হিসেবে সম্মান পাওয়া এই জেলার উদ্যোগ স্থাপন করেছে টেকসই সম্পদ ব্যবস্থাপনায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবারও রাজ্যের মুখ উজ্জ্বল করল উত্তর ত্রিপুরা জেলা। জল সংরক্ষণে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে অর্জন করল জাতীয় পুরস্কার। জলশক্তি মন্ত্রণালয়ের জল সঞ্চয় জনভাগিদারি অভিযানের অধীনে উত্তর পূর্ব ও পার্বত্য অঞ্চলের সেরা পারফর্মিং জেলা নির্বাচিত হয়েছে উত্তর ত্রিপুরা। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জেলা প্রশাসনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন উত্তর ত্রিপুরার জেলা শাসক চাঁদনী চন্দ্র। সম্মানের অংশ হিসেবে জেলা পেয়েছে 2 কোটি টাকার পুরস্কার। 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে এই স্বল্প সময়ের মধ্যে জেলা জুড়ে গড়ে তোলা হয়েছে 11,000-এরও বেশি জল সংরক্ষণ কাঠামো, যা টেকসই সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এক অনন্য মাইল ফলক। কর্মকর্তাদের মতে এই সাফল্য সম্ভব হয়েছে সরকারি কর্মীদের নিষ্ঠা, জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে, যারা একযোগে সফল করেছেন জল সংরক্ষণ উদ্যোগকে। সুশাসন, অংশগ্রহণমূলক উদ্যোগ এবং পরিকল্পিত পরিবেশ ব্যবস্থাপনা মিললে একসময় পিছিয়ে থাকা অঞ্চলও দেশের সামনে উদাহরণ হয়ে উঠতে পারে। তাই প্রমাণ করে উত্তর ত্রিপুরা জেলার এই জাতীয় স্বীকৃতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সর্দার প্যাটেলের 150তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আয়োজিত ইউনিটি মার্চ জাতীয় ঐক্য ও সামাজিক সচেতনতার এক বিশেষ বার্তা বহন করল ঊনকোটিতে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের অংশগ্রহণে আত্মনির্ভর, স্বচ্ছ ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার সংকল্পকে আরও শক্তিশালী করে তোলে এই ইউনিটি মার্চ। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উদযাপনে জেলা স্তরে ইউনিটি মার্চ অনুষ্ঠিত হল ঊনকোটিতে। মঙ্গলবার সকাল 7টায় ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে সূচনা করা হয় পদযাত্রার। আয়োজন করে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ঊনকোটি জেলা প্রশাসন। পদযাত্রার উদ্বোধন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এই দিনের পদযাত্রায় অংশ নেন বহু ছাত্রছাত্রী, যুব সমাজ এবং স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা। সর্দার প্যাটেলের আদর্শ তরুণদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশব্যাপী এই উদ্যোগ। আত্মনির্ভর ভারত, স্বচ্ছ সমাজ ও নেশামুক্ত পরিবেশ গড়াই এই যাত্রার মূল উদ্দেশ্য বলে দিন জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। স্বাধীন ভারতের ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 560টিরও বেশি আমাদের দেশীয় রাজ্যকে একত্রিত করার, এবং ওনার দৃঢ় সংকল্প, ওনার যে প্রয়াস, সেই প্রয়াসে ভারতকে যেভাবে তিনি একত্রিত করেছিলেন সেই ভাবনাকে সামনে নিয়ে নতুন প্রজন্ম, আজকের দিনের আমাদের ছাত্রছাত্রী, তাদের মধ্যে ওনার সেই ভাবনাকে প্রচার প্রসার ঘটানো এবং সেই ভাবনাকে নিয়ে একাত্ম যে আমাদের ভাবনা ওনার ছিল, সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আত্মনির্ভর ভারত নির্মাণের লক্ষ্যে এবং নেশামুক্ত সমাজ নির্মাণের লক্ষ্যে এবং স্বচ্ছ ভারত নির্মাণের লক্ষ্যে আমাদের এই পদযাত্রা। আমাদের প্রত্যেকটা জেলাতেই এই ধরনের পদযাত্রা শুরু হয়েছে এবং এই পদযাত্রা 24 তারিখে সমাপন হবে আমাদের আগরতলা। তো আমরা গান্ধী মূর্তি থেকে আমরা উষাবাজার পর্যন্ত আরো একটা পদযাত্রা করব। সেই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের ত্রিপুরায় যে পদযাত্রা সেটা শেষ হবে। ইউনিটি মার্চে বিভিন্ন স্লোগান তুলে সামাজিক সচেতনতার বার্তা প্রচার করেন অংশগ্রহণকারীরা। উল্লেখ করা যেতে পারে, এই ধরনের উদ্যোগ চলছে রাজ্যের প্রতিটি জেলায়। উৎসাহ নিয়ে এই কর্মসূচিকে সমর্থন করছেন সাধারণ মানুষও। এই যাত্রা চলবে 24শে নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে সর্দার প্যাটেলের জন্মভূমির উদ্দেশ্যে প্রায় 100 কিলোমিটার দীর্ঘ সর্বভারতীয় একতা যাত্রায় অংশ নেবেন রাজ্যের প্রতিটি জেলা থেকে 2 জন করে প্রতিনিধি। জাতীয় ঐক্য ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লালজুরি ব্লকের ভিডিও ও দক্ষ টিসিএস কর্মকর্তার আকস্মিক পদত্যাগে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে প্রশাসনে। ব্যক্তিগত কারণ উল্লেখ করা হলেও দুর্নীতির চাপে পড়ে এই পদত্যাগ বলে বিতর্ক বিভিন্ন মহলে। লালজুরি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং দক্ষ টিসিএস অফিসার ময়ূক দত্ত মজুমদারের আকস্মিক পদত্যাগকে ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য প্রশাসনে। সরাসরি উত্তর ত্রিপুরা জেলার শাসক চাঁদনী চন্দ্রনের হাতে পদত্যাগপত্র জমা দেন তিনি। আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা ও তর্ক বিতর্কের ঝড়। যদিও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, কিন্তু এই পদত্যাগকে ব্যবস্থাগত সংকট ও সততার উপর আঘাত বলে আখ্যা দিয়েছে স্থানীয় গণমাধ্যমের একটি অংশ। লালজুরি ব্লকে দীর্ঘদিন ধরে প্রকল্প তহবিলের অপব্যবহার, প্রশাসনিক বিশৃঙ্খলা এবং স্বার্থান্বেষী গোষ্ঠীর চাপে সৎ কর্মকর্তাদের কাজ করার দুঃসাধ্য হয়ে উঠেছে বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এই পরিবেশে প্রতিদিন লড়াই করতে করতে
ক্লান্ত হয়ে পড়েছিলেন ময়ূক দত্ত মজুমদার, এমন অভিযোগও উঠে এসেছে একাধিক প্রতিবেদনে। একাধিক অনিয়ম উন্মোচন করার চেষ্টা করেছিলেন ভিডিও ময়ূক দত্ত মজুমদার, কিন্তু ঊর্ধ্বতন মহল থেকে পাননি কার্যকরী সুরক্ষা বা সমর্থন বলেও উল্লেখ করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। এই অভিযোগ ছড়িয়ে পড়তে চাঞ্চল্য আরও বেড়ে যায় প্রশাসনিক মহলে। তবে এই বিতর্ককে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সরকারিভাবে। তার বাবা মা কলকাতায় থাকেন, বাবার শারীরিক অবস্থা খারাপ, তিনি অনেকদিন ধরে পদত্যাগের কথা ভাবছিলেন বলে জানানো হয়েছে সরকারিভাবে। তবুও বিপরীতমুখী দাবি ও পাল্টা বিবৃতির মধ্যে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ছড়িয়েছে চাঞ্চল্য। ত্রিপুরা প্রশাসনের ভেতরে কি তবে আরো গভীর অস্থিরতা লুকিয়ে আছে? একজন সফল এবং দক্ষ টিসিএস অফিসারের হঠাৎ পদত্যাগে উঠেছে এই গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্কুলের প্রোগ্রামের সময় দীর্ঘ ঘন্টা রোদে দাঁড়ানোর কারণে সানস্ট্রোকের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় 9 দিনের লড়াইয়ের পর মৃত্যু হল রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের। শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব উঠে এলো আবারও একবার প্রশ্নের মুখে। রাজধানী ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের মৃত্যুর ঘটনায় আবারও সামনে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিশু নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতা। স্কুল প্রোগ্রামে টানা রোদে দাঁড়িয়ে থাকার ফলে সানস্ট্রোকে মৃত্যু হয় দীপান্বিতা পালের বলে অভিযোগ করেছেন মৃত শিশুটির পরিবার। ওই যে শুক্রবার দিন সানস্ট্রোক করছে, স্কুলে রোদে দাঁড়ায় আসলো। ওই বিবেকানন্দ ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়ামে পড়ে কি প্রোগ্রাম ছিল, স্কুলের একটা প্রোগ্রাম আসলো, রোদে দাঁড়া করাই আসলো। তো অনেক সে করতেছে টেস্টটা ভালো লাগতেছে না, তো ম্যাম আমার একটু আমি ভালো লাগতেছে না, ম্যাম দাঁড়াতে পারতেছি না। ম্যামে রোদে দাঁড়ায় তো কিচ্ছু হতো না, রোদে দাঁড়া করে রাখছে আমার মেয়েটা। এরপরে ম্যামের মাথার মধ্যে উল্লা দিয়ে দাঁড়ায় রয়েছে আর আমার মেয়েটা রোদে। এই বাড়িতে আইছে কানতে কানতে বাড়ি দিয়েছে, আমরা তো বুঝছি না, ডাক্তার দিয়েছি, ডাক্তারে কইছে কিচ্ছু হতো না। কী করতাম কোন স্কুলে যদি এরকম ম্যাডাম থাকে আর কি কমো কর। ম্যাডাম যদি আজকে আমার মেয়ের খালি হয়েছে আরও কয়েকটা বাবের বুক মার বুক খালি হইব, এইসব ম্যাডাম যদি থাকে স্কুলও যদি শরীর ভালো না থাকে ম্যাডাম তারা তো কর্তব্য তারা একটু রেস্ট করার। আজকে যদি ম্যাডাম তারা করতো তাহলে তো আমার মেয়েটা বাচ্চা যাবে। কোন স্কুলে পড়তো? ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল। কোন ক্লাসে? ক্লাস 2। শিশুদের নিরাপত্তায় বিদ্যালয়ে দায়িত্বশীলতা নিয়ে কঠিন প্রশ্ন তুলেছে অভিভাবক, বিশেষজ্ঞ ও সমাজের বিভিন্ন মহল। আমি লাস্ট বলছি যে দিদিমণিরা ওনাদেরও তো সন্তান আছে না, ওনাদেরও তো সন্তান আছে, কিন্তু ওনারা যে এত নিষ্ঠুর মানসিকতা, এসডিএমকে বলার পরে প্রিন্সিপাল যাচ্ছেন স্কুলের, এসডিএমকে বলার পরে দিদিমণিরা দৌড়াচ্ছেন, 7 দিনে ওনাদের কোনো খবর নেই। তো এই হলো কত তারিখ ঘটনাটা হয়েছিল? ঘটনা হচ্ছে 9 তারিখ, 9 নভেম্বর, 9 তারিখ শনিবার। এই সে অবস্থা। স্কুলের থেকে কোনো সাহায্য করেছিল কি? স্কুল থেকে কোনো সাহায্য তো দূরের কথা, ওরা তো দেখতেই যায়নি, যোগাযোগ করে শুধু ফোন করে ওরা দায়িত্ব খালাস। এবং এসডিএম সাহেব যখন এসছে, আমি যখন বললাম স্যার আসার আগেই দেখলাম প্রিন্সিপাল দৌড়ালো, স্যার দিদিমণি দৌড়ালো। 7 দিন আগে দৌড়টা কোথায় ছিল আপনাদের? আপনারা কি স্কুলে আসুন শুধু বেতন কামার জন্য? আপনাদের দায়বদ্ধতা নেই? কোন স্কুল আছে? শিশুদের শারীরিক সক্ষমতা বিবেচনা না করে কার্যক্রম সাজিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। এই ধরনের ত্রুটি শিশুর সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কতটা অবহেলা করেছে তাই প্রমাণ করে বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলের। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা আইনগত ও নৈতিক উভয় দিকের থেকে দায়িত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর জবাবদিহিতা না থাকায় তারা দায়িত্ব নিতে বাধ্য বোধ করে না বলে অভিযোগ বিভিন্ন মহলের। আইন ও শিশু অধিকার নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি স্কুলের বাধ্যতামূলক দায়িত্ব। এর মধ্যে রয়েছে নিরাপদ পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষা, জরুরি চিকিৎসা ব্যবস্থা, প্রশিক্ষিত কর্মী ও শিক্ষক, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ। কিন্তু বাস্তবে এই ব্যবস্থাগুলো কতগুলো স্কুলে রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। দীপান্বিতার মৃত্যুর ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল একটি প্রতিষ্ঠানের অসতর্কতা এক শিশুর জীবন কেড়ে নিতে পারে এবং তা নাড়িয়ে দিতে পারে গোটা সমাজকে। বিদ্যালয়গুলোকে জবাবদিহিতার আওতায় আনা এবং শিশু নিরাপত্তা নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করা সময়ের দাবি বলে মনে করছেন শিক্ষাবিদরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।